আপনারা যারা রাঙামাটি বান্দরবন গিয়েছেন কিংবা যারা জানেন তারাও হয়তো বা জানেন যে তাদের ঘরবাড়িগুলো কেমন হয়, রাঙামাটি বান্দরবনে যারা থাকে তাদের। এবং আমি রাঙামাটি বান্দরবন দুই জায়গায় গিয়েছি এবং আমার খুব ইচ্ছা ছিল তাদের ঘরবাড়িগুলো সামনাসামনি দেখার যে কেমন হয়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা বান্দরবনের একটা ফুটেজ। ওদের ঘরবাড়িগুলো এরকম মাচার উপরে তৈরি করা। এর কারণ হচ্ছে রাতের বেলায় যাতে ঘরের মধ্যে জঙ্গলি জীবজন্তু যাতে ঢুকে না পড়ে, জাস্ট সিকিউরিটি পারপাস। এরকম রাঙামাটি বান্দরবন এলাকায় যারা থাকে, পাহাড়ি এলাকায় যারা থাকে, যাদের লাইফ শহরের স্পর্শ থেকে দূরে, তাদের লাইফস্টাইল, খাবার দাবার, তাদের ডিফেন্স সিস্টেম পর্যন্ত অনেক বেশি অর্গ্যানিক। আমরা যদি চায়নার কথা বলি, চায়না তো প্রযুক্তি আস্তে আস্তে অনেক দূর আগে গেছে, বাট আমি কথা বলতেছি যে এনশিয়েন্ট চায়নার কথা। তাদের যে ওয়ে অফ লিভিং অনেক বেশি অর্গ্যানিক বলতে বোঝাচ্ছি যে প্রাকৃতিক রিসোর্সেস ব্যবহার করে জীবনযাপন করা, কোনো কিছু আর্টিফিশিয়াল না তাদের। যদিও চায়না আর্টিফিশিয়াল জিনিস বানাতে বেশি পটু, বাট আমি বলছি সাধারণ মানুষের জীবনযাপনের কথা। তারা এখনও তাদের সেই পুরনো কায়দাগুলোকে ধরে রেখেছে, যদিও সেটা তাদের অনেকটা ভৌগোলিক অবস্থার কারণে। এই যে মাচার উপরে ঘরবাড়ি বানিয়ে যে সিকিউরিটি এনশিওর করা, এই জিনিসগুলো তাদের মাথায় আসে যারা পাহাড়ি এলাকার মতো অফবিট জায়গাগুলোতে থাকে। আমরা তো ঘরবাড়ি বানানোর সময় ঘরবাড়ির আশপাশে আমরা বেড়া দিই কিংবা ইট সিমেন্ট দিয়ে প্রাচীর দিই, এটা তো কমন সেন্সের বিষয়। বাট এই যে বেড়া দিয়ে কিংবা প্রাচীর দিয়ে নিজের টেরিটরিকে সেভ করে রাখা, এই কনসেপ্টটা সর্বপ্রথম চায়নার আবিষ্কার করে। আপনি হয়তো বলবেন যে এটা আবিষ্কার করা কি আছে, এটা তো কমন সেন্সের বিষয় আধুনিক যুগের ক্ষেত্রে। বাট আমি কথা বলছি 600-700 খ্রিস্টপূর্বের কথা, এই জন্য আমি এটাকে আবিষ্কার বলছি। এই বেড়া বা প্রাচীর দেওয়ার কনসেপ্টটা এত বেশি ইফেক্টিভ ছিল যে চায়না তাদের পুরো দেশটাকে ঘিরে ফেলে প্রাচীর দিয়ে। আই এম টকিং অ্যাবাউট দ্য গ্রেট ওয়াল অফ চায়না। আজকের ভিডিওতে আমরা চুন, মাটি, পাথরের সাথে অসংখ্য শ্রমিকের রক্ত, ঘাম দিয়ে বানানো এই মহাপ্রাচীরের কথা বলবো এবং জানার চেষ্টা করব এই প্রাচীরের উদ্দেশ্য কী এবং কী তার ইতিহাস। 7 ওয়ান্ডার্সের সেকেন্ড এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম করছি। চলেন শুরু করা যাক। চীনের মহাপ্রাচীর আজকে আপনি যেরকম দেখেন, আপনি হয়তোবা ভাবতে পারেন যে এই প্রাচীরটা হয়তোবা প্রথম থেকে শুরু থেকে এরকম প্ল্যান করে ডিজাইন করে বানানো। ব্যাপারটা আসলে একদমই এরকম না। এই প্রাচীরটা কোনো প্রজেক্ট ছিল না। যেমন তাজমহল একটা প্রজেক্ট ছিল, শাহজাহানের আমলে একটা প্রজেক্ট, বাট দ্য গ্রেট ওয়াল অফ চায়না ওয়াজ নট আ প্রজেক্ট। চীনের মহাপ্রাচীর চীনের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটা ডিনাই করার মতো কোনো সুযোগ নেই। এই প্রাচীরের গল্প শুরু করতে গেলে আমাদেরকে চলে যেতে হবে 700 খ্রিস্টপূর্বে। জৌ রাজবংশ ছিল চীনের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা শাসন ব্যবস্থা। কিন্তু প্রবলেম হচ্ছে যে জৌ রাজবংশ জাস্ট নামমাত্র শাসন ব্যবস্থা ছিল। জৌ রাজবংশের আন্ডারে আরও ছোটো ছোটো কিছু রাজবংশ ছিল যারা আসলে জৌ রাজবংশকে ওইভাবে গুরুত্ব দিত না, পাত্তাই দিত না। যার ইচ্ছা মতো যুদ্ধ করতেছে ক্ষমতার জন্য, কেউ নিয়মকানুন মানত না। 256 খ্রিস্টপূর্বে এসে জৌ রাজবংশ সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। 7টা আলাদা আলাদা রাজ্যে বিভক্ত হয়ে যায় চীন, এবং এটা ছিল চীনের 5th সেঞ্চুরি, 5ম শতক, এবং এটাকে বলা হতো ওয়ারিং স্টেট পিরিয়ড, যেখানে যুদ্ধ লেগেই থাকতো একজন আরেকজনের সাথে চীনকে দখলে নেওয়ার জন্য। এই সময় চীনের উপর আর একটা থ্রেট ছিল বারবারিয়ান ট্রাইবেস, বর্বর জাতিরা ছিল চীনের বাইরের জাতি এবং খুব ভয়ঙ্কর জাতি, এবং এদের কাজ ছিল ঘোড়া নিয়ে চীনের উপর হানা দেওয়া এবং লুটপাট করা। এরকম 4-5টা বর্বর জাতি ছিল। তার ভিতরে সবচাইতে ভয়ঙ্কর জাতি ছিল জিয়াংনো। এরা ছিল মঙ্গোলিয়ার বাসিন্দা, বড্ড জঘন্য টাইপের জাতি। তো চীনের যে আলাদা আলাদা রাজ্যগুলো ছিল, তারা এই বর্বর জাতির হাত থেকে নিজেদের রাজ্যকে রক্ষা করার জন্য রাজ্যের চারপাশে এরকম প্রাচীর বসাতো। প্রাচীরগুলো উচ্চতা হতো অনেক বেশি, এবং প্রাচীরগুলো বানানো হতো চীনামাটি দিয়ে। সেই চীনামাটি, যে চীনামাটির থালা বাসন আপনারা বাসায় ব্যবহার করেন, চীনামাটি বেশ শক্ত, এবং এই চীনামাটি ব্যবহার করার কারণে প্রাচীর অনেক দ্রুত তৈরি হতো, এবং বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী এই প্রাচীর টিকে থাকতো। এবং এরকম 7টা রাজ্যের এরকম 7টা আলাদা আলাদা প্রাচীর ছিল। 221 খ্রিস্টপূর্বে কিং রাজবংশ আসে, চীনের প্রথম সাম্রাজ্যিক রাজবংশ, যার প্রধান রাজা ছিল কিং শি ওয়াং, যিনি এসে এই যে খণ্ডিত রাজ্যগুলোকে একত্রিত করে একটি একক সাম্রাজ্য গঠন করে। এবং উনি এসে এই উদ্যোগটা নেয় যে এই যে আলাদা আলাদা রাজ্যের মাধ্যমে যে আলাদা আলাদা প্রাচীর বানানো হয়েছিল, এটাকে একত্রিত করে আপগ্রেড করে একটা পরিপূর্ণ প্রাচীর বানানোর, যেটা উত্তর দিক থেকে শুরু করে পূর্ব পশ্চিম পর্যন্ত এক্সটেন্ড হবে। এই প্রাচীর বানাতে 180 কিউবিক মিটার মাটির প্রয়োজন হয়েছিল। আপনি যদি এই নাম্বারটা বুঝতে চান তাহলে ইমাজিন করেন 28,125টা আন্তর্জাতিক ফুটবল মাঠ, এবং প্রত্যেকটা মাঠে যদি 1 মিটার উঁচু করে যদি মাটি ফেলা হয়, যেই পরিমাণ মাটি হবে ঠিক সেই পরিমাণ মাটি। এবং তার সাথে সাথে তো পাথরের ব্যবহার আছেই, এবং কোনো জায়গায় স্টিকি রাইস ব্যবহার করা হয়েছে। ইয়েস, সেদ্ধ ভাত।
এবং এরকমও কথা আছে যে এই প্রাচীর বানাতে গিয়ে যেসব শ্রমিক মারা গিয়েছিল তাদের মরদেহ ব্যবহার করা হয়েছে, বাট এগুলো মিথ্যা কথা। বাট এটা সত্যি কথা যে এই প্রাচীর বানাতে গিয়ে অনেক অনেক শ্রমিক মারা গেছে। প্রাচীরটি লম্বাতে 21,196 কিলোমিটার, প্রস্থ 4 থেকে 5 মিটার, কোথাও কোথাও 8 থেকে 9 মিটার পর্যন্ত মোটা, যার উপর দিয়ে 5টা ঘোড়া পাশাপাশি দৌড়াতে পারবে কমফোর্টেবলি। 25,000-এরও বেশি ওয়াচ টাওয়ার আছে এই প্রাচীরে, এবং জায়গায় জায়গায় ছোট ছোট ফাঁক আছে যেখানে সৈন্যরা পাহারা দিত যাতে বাইরে থেকে কেউ আক্রমণ করতে না পারে। এর উচ্চতা 14 থেকে 17 মিটার। বর্তমানে প্রাচীরটির অনেকটাই মাটির নিচে। প্রাচীন চীনে এই মহাপ্রাচীরকে বিভিন্ন নামে ডাকা হতো। আমরা যেহেতু চায়না নিয়ে কথা বলছি, আমাকে বিভিন্ন ধরনের চাইনিজ নাম আমাকে উচ্চারণ করতে হচ্ছে। আমি জানি না কতটুকু সঠিকভাবে উচ্চারণ করতে পারছি। সিমা কিয়ান নামে একজন হিস্টোরিয়ান ছিলেন তখনকার হান রাজবংশের সময়। ওনার লেখা রেকর্ডস অফ দ্য গ্র্যান্ড হিস্টোরিয়ান থেকে পাওয়া যায় যে এই প্রাচীরকে বলা হতো চেংচেং, যার অর্থ হচ্ছে দীর্ঘ প্রাচীর বা লং ওয়াল। এরপর আরও একটা নাম জনপ্রিয়তা পায়, ওয়ানলি চেংচেং। ওয়ানলি চেংচেং মানে হচ্ছে 10,000 লি দীর্ঘ প্রাচীর। এখানে 10,000 বলতে অগণিত বোঝাচ্ছে, কাউন্টলেস। আর লি শব্দটা হচ্ছে প্রাচীন চীনের একটা পরিমাপের একক। যখন কোনো গ্রাম, বড় কোনো গ্রাম বা অঞ্চল মাপা হতো তখন এই লি এককটা ব্যবহার করা হতো। দৈর্ঘ্যে 1 লি সমান হচ্ছে 540 মিটার। সাহিত্য এবং কবিতায় লেখকরা এই প্রাচীরকে নাম দেয় তৌলং। তৌ শব্দের অর্থ হচ্ছে মাটি, আর লোং শব্দের অর্থ হচ্ছে ড্রাগন, মাটির ড্রাগন। ইউরোপীয় পর্যটকরা যখন এখানে আসতো তখন এই প্রাচীরকে তারা বলতো চাইনিজ ওয়াল। পরবর্তীতে 90 শতক আসতে আসতে এই প্রাচীরের নাম হয়ে যায় দ্য গ্রেট ওয়াল অফ চায়না। আপনি এর আগে কোথাও না কোথাও শুনেছেন যে চীনের মহাপ্রাচীর মহাকাশ থেকেও দেখা যায়। আসলে কি তাই? আগে তো দেখি এই কথাটা আসছে কোথা থেকে। 1754 সালে একজন প্রাচীর তত্ত্ব গবেষক উইলিয়াম স্টুকলি তিনি তার একটি চিঠিতে উল্লেখ করেন, এই বিশাল প্রাচীর যার দৈর্ঘ্য 80 মাইল কেবলমাত্র চীনের প্রাচীর দ্বারা ছাপিয়ে গেছে, যার পৃথিবীর উপর একটি বিশাল ছাপ ফেলে এবং যা চাঁদ থেকে দেখা যেতে পারে। দেখা যেতে পারে, নট দেখা যায়। এখানে উনি ওনার ব্যক্তিগত মন্তব্য দিয়েছেন যে হয়তোবা দেখা যেতে পারে মহাকাশ থেকে। তো উনি যেহেতু একজন গবেষক, বিচক্ষণ কোনো মানুষ কোনো কথা বললে পারে, মানুষ সেটাকে নিয়ে আর কোনো কোয়েশ্চেন করে না দ্বিতীয়বার। স্ট্রিকলি সাহেব যেহেতু বলছে তাহলে তোর হয়তোবা ঠিকই হবে। এরপর 1895 সালেও হেনরি নরম্যান দাবি করেন, বিসাইডস ইটস এজ ইটস এনজয়স দ্য রেপুটেশন অফ বিং দ্য অনলি ওয়ার্ক অফ হিউম্যান হ্যান্ডস অন দ্য গ্লোব ভিজিবল ফ্রম দ্য মুন। এবং 1932 সালে রিপ্লাইজ বিলিভ ইট অর নট কার্টুনেও ক্লেম করা হয়, দ্য মাইটেস্ট ওয়ার্ক অফ ম্যান, দ্য অনলি ওয়ান দ্যাট উড বি ভিজিবল টু দ্য হিউম্যান আই ফ্রম দ্য মুন। ওকে, সো এই তো ছিল তাদের কথা যারা চীনের বাইরের মানুষ। এবার শুনে আসি চীনের মানুষ এটা নিয়ে কী বলে। কারণ দ্য গ্রেট ওয়াল অফ চায়না নিঃসন্দেহে চাইনিজদের কাছে একটা গর্বের একটা বিষয়, এবং এটা যদি সত্যি সত্যি মহাকাশ থেকে দেখা যায় এটা তো আসলে শো অফ করার মতো একটা জিনিস। 2003 সালের অক্টোবরে একজন চাইনিজ নভোচারী ইয়াং লিউই রিভিল করে উনি মহাকাশ থেকে চীনের মহাপ্রাচীর দেখতে পায়নি। এই জবাবে আবার ইএসএ ইউরোপিয়ান স্পেস এজেন্সি বলে 160 থেকে 320 কিলোমিটার উচ্চতা থেকে চীনের মহাপ্রাচীর দেখা সম্ভব। তো এইটা অ্যাকচুয়ালি একটা ডিবেটের বিষয় যে মহাকাশ থেকে মহাপ্রাচীর দেখা যায় কি যায় না। নাসা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিয়ারলি স্টেট করেছে যে পৃথিবীর লোয়ার অরবিট থেকেও খালি চোখে চায়না ওয়াল দেখা সম্ভব না, এবং এই ছবিটাও তোলা হয়েছে হাই পাওয়ার্ড লেন্স দিয়ে। দ্য গ্রেট ওয়াল অফ চায়না একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 2007 সালের জুলাই মাসের 7 তারিখ, আপনার ডেটটা একটু খেয়াল করেন, 2007 সাল 7 তারিখ এবং জুলাই মাস, যেটা বছরের 7 নম্বর মাস। খুব ইন্টারেস্টিং একটা ডেট তারা সিলেক্ট করেছিল, যেখানে 3টা 7 একসাথে। এই দিনে একটা গ্র্যান্ড সেরিমনির মাধ্যমে নিউ 7 ওয়ান্ডার্স অ্যানাউন্স করা হয়, যেখানে মোবাইল ফোন এবং ইন্টারনেট SMS এর মাধ্যমে পুরো বিশ্বজুড়ে 100 মিলিয়ন ভোট পেয়ে দ্য গ্রেট ওয়াল অফ চায়না নিউ 7 ওয়ান্ডার্সে জায়গা করে নেয়। The Great Wall of China. এই সেরিমনিতে বেশ কয়েকজন সেলিব্রিটি উপস্থিত ছিলেন, যেমন নীল আর্মস্ট্রং, ক্রিস্টিয়ানো রোনালদো, জেনিফার লোপেজ, এবং সেরিমনির হোস্টিংয়ে ছিল হিলারি সোয়াঙ্ক, বেন কিনসলে অ্যান্ড বিপাশা বাসু। আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যে আপনাদের ভেতরে কেউ এই ঐতিহাসিক ম্যান মেড স্ট্রাকচারটা সামনাসামনি দেখেছেন কিনা। দেখা হবে পরের ভিডিওতে।